ফার্স্ট ইয়ার বিএসসি অনার্স ম্যাথমেটিক্স ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমরা জানো যে গত ক্লাসে অর্থাৎ 2/6/2020 তারিখে আমরা ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স কোর্সটির এলিমেন্টারি নাম্বার থিওরি চ্যাপ্টারটির কিছু ওভারভিউ তোমাদেরকে লিখে দিয়েছিলাম এবং সেখানে আমরা জিসিডি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ওই চ্যাপ্টারেরই কি কি টপিকস নিয়ে আলোচনা করব, চলো আমরা একটু দেখে নেই। আমরা আজকে আলোচনা করব এই টপিকসটির উপরে ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক, সাম ডেফিনিশন, কিছু ডেফিনিশন নিয়ে আমরা আলোচনা করব এবং টাউ এন, সিগমা এন এবং ফাই এন কি সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব এবং এটার সাথে রিলেটেড আমরা কিছু প্রবলেম ইনশাল্লাহ করব। তো যথারীতি তোমাদের সাথে আমি আজকে আছি, আমি তোমাদের জাহাঙ্গীর স্যার, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তো শুরুতে আমাদের যে আজকে আলোচ্য বিষয় যে ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক, এটার স্টেটমেন্টটা কি হবে, আমরা আজকে এটার স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসে এটার আমরা প্রুফ ইনশাল্লাহ দিয়ে দিব। তো ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক, এটার আরো একটা নাম আছে যে ইউনিক ফ্যাক্টরাইজেশন থিওরাম অথবা ইউনিক প্রাইম ফ্যাক্টরাইজেশন থিওরাম। তো আমরা তো চলো দেখি যে ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক এটা কি, এটা স্টেটমেন্টটা কি। আমরা স্টেটমেন্টটা একটু লিখে নেই। এটা স্টেটমেন্টটা কি হবে, আসলে আমরা লিখি। স্টেটমেন্ট তোমরা আশা করি আমার সাথে সাথে লিখবে। এভরি ইন্টিজার, every positive integer, every positive integer n is greater than 1, can be, every positive integer n can be represented, can be represented uniquely, মানে এককভাবে, অনন্য উপায়ে। ইউনিকলি মানে হচ্ছে অনন্য উপায়ে, মানে একভাবে। uniquely represented, can be represented uniquely as the product of, as the product of prime numbers। তার মানে কি, এখানে কার কার কথা বলা হচ্ছে, দেখো, প্রত্যেক ধনাত্মক পূর্ণ সংখ্যা যেটা 1 থেকে বড়, সেই পজিটিভ সংখ্যাটাকে আমরা কিছু মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে পারি। কিরকম, ধরো n যেটা 1 থেকে বড়, n is equal to p1 p2 p3 ডট 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 pk। এটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক এর নরমাল ফর্ম। তো এখানে p1 p2, এখানে p1 p2 যেগুলো আছে সেগুলো কি হতে পারে, সেগুলো মে নট বি ডিস্টিংক্ট, মে নট বি ডিস্টিংক্ট, অর্থাৎ ভিন্ন ভিন্ন নাও হতে পারে। যেমন ধরো আমরা যদি 72 কে ভাঙাই, 72 ইজ ইকুয়াল টু কত লেখা যায়, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। তো আমরা যদি n কে এই 72 বলি, আর এই যে p1 p2 p3 ডট 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 pk যতগুলো আমাদের প্রয়োজন হয়, অবশ্যই ফাইনাইট,
সেগুলোকে যদি আমরা যথাক্রমে P1, P2, P3 ধরি এবং এটাকে P4, এটাকে P5, অর্থাৎ P1, P2, P3, P4, P5 যদি আমরা ধরি, দেখা যায় যে P1, P2, P3 একই, আবার P4, P5 একই। সেজন্য n is equal to P1, P2, P3 ডট ডট P কে যখন আমরা লিখব, সেখানে মৌলিক সংখ্যাগুলো ভিন্ন ভিন্ন নাও হতে পারে। আচ্ছা, এখন যদি এরকম হয় যে 15 is equal to কত? 3 into 5, এটাকে কিভাবে লেখা যায়? 3 into 1, 5 into 1। এটাকে যে 3টাকে যদি আমি ধরি P1 আর পাওয়ারটাকে আমরা আলফা 1 ধরি, 5 কে যদি আমি ধরি P2, পাওয়ারটাকে যদি ধরি আলফা 2, তাহলে এই এই 15টাকেও কিন্তু আমরা কি করলাম? এই ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক যেটা বলেছে যে আহ, আহ, কোন একটা পজিটিভ ইন্টিজারকে প্রোডাক্ট অফ প্রাইম নাম্বারস আকারে প্রকাশ করা যায়, তো সেটা আমরা করেছি। যে সেটা কি কি আছে এখানে দেখো, 3 আছে, 5 আছে। আবার আমরা যদি 1000 ইজ ইকুয়াল টু এটা লিখি, তাহলে দেখা যাবে 2 ইন্টু 2 ইন্টু 2। এই যে দেখো মৌলিক সংখ্যা রিপিট আছে, তাহলে এই যে রিপিট 5 ইন্টু 5 ইন্টু 5, তাহলে আমরা কি লিখতে পাচ্ছি? 3 ইন্টু 5 টু দি পাওয়ার 3, অর্থাৎ P1 আলফা 1, P2 আলফা 2। এই যে পাওয়ার হিসাবে লিখছি কেন? এই যে 2 আছে এখানে কয়টা? 3টা, তাহলে 2 টু দি পাওয়ার 3, এই পাওয়ারটা হচ্ছে এই আলফা 1 আলফা 2। এখানে 5 আছে কয়টা? 3টা, সেটা হচ্ছে আলফা 2। আবার আহ, আমরা যদি এরকম করি, একটু ওয়েট করো। আমরা যদি আবার 1001 কে কি লিখতে পারি? 7 ইন্টু 11 ইন্টু 13 ইজ ইকুয়াল টু, এখানে পাওয়ার কত করে আছে দেখো, 7 এর পাওয়ার 1, 11 এর পাওয়ার 1, 13 এর পাওয়ার 1। এখানে কিন্তু মৌলিক সংখ্যাগুলো আবার ডিস্টিংক্ট, P1, P2 আলফা 2, P3 আলফা 3। অর্থাৎ আমি যখন পাওয়ার হিসাবে লিখব, তখন এখানে যে P1, P2, P3 দেখা যাচ্ছে, এগুলো অবশ্যই ডিস্টিংক্ট। P1, P2, P3 আর ডিস্টিংক্ট, মানে ভিন্ন ভিন্ন, একই রকম হবে না। আর যখন পাওয়ার ছাড়া লিখবো, তখন একরকম হতে পারে। তাহলে দুইটা ফর্ম আমরা দেখলাম, একটা হচ্ছে n is equal to P1, P2, P3 ডট 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 Pk, এবং এটা হচ্ছে আমাদের নর্মাল ফর্ম। আর পাওয়ার হিসাবে যদি লিখি, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ক্যানোনিক্যাল রিপ্রেজেন্টেশন অথবা স্ট্যান্ডার্ড ফর্ম অফ n। লিখি আমরা ক্যানোনিক্যাল রিপ্রেজেন্টেশন, ক্যানোনিক্যাল রিপ্রেজেন্টেশন অথবা স্ট্যান্ডার্ড ফর্ম অফ n অথবা অফ ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক। সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? পাওয়ার হিসাবে। এখানে সাইড দিয়ে নোট করে রাখো, ক্যানোনিক্যাল ফর্ম বা স্ট্যান্ডার্ড ফর্ম আমরা কখন বলতেছি? আমরা যখন পাওয়ার ফর্মে লিখব।
এটা কিভাবে লেখা যায়? এই যে এটার মতো করে দেখো, P1 P2 P3, P1 alpha 1, P2 alpha 2, P3 alpha 3 dot 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 PK alpha K, where P1 P2 P3 dot 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 PK are distinct, are distinct, অর্থাৎ এগুলো ভিন্ন ভিন্ন হবে। যে ভিন্ন ভিন্ন কেন হবে? কারণ একই রকম মৌলিক সংখ্যাগুলো তো আমরা পাওয়ার হিসাবে লিখেছি, যেমন 2 2 2 3 টাইমস আছে, তো সেটা তো আমরা পাওয়ার হিসাবে লিখেছি। 3 ধরো দুইটা আছে, 3 টু দি পাওয়ার 2, 5 ধরো তিনটা আছে, 5 টু দি পাওয়ার 3। তাহলে আমরা পাওয়ার হিসাবে যেহেতু লিখে ফেলেছি, কাজে P1 P2 P3 যথাক্রমে 2 3 5 হবে, অর্থাৎ আলাদা আলাদা প্রাইম নাম্বার হবে বা মৌলিক সংখ্যা হবে। তো চলো আমরা জেনে নেই, এই যে আমরা এই ফান্ডামেন্টাল থিওরেম অফ এরিথমেটিক, এটাকে আমরা কি আকারে প্রকাশ করলাম? স্ট্যান্ডার্ড ফর্ম। ফান্ডামেন্টাল থিওরেম অফ এরিথমেটিকটাকে আমরা কি ফর্মে প্রকাশ করেছি বলো? স্ট্যান্ডার্ড ফর্ম অথবা ক্যানোনিক্যাল রিপ্রেজেন্টেশন। ক্যানোনিক্যাল রিপ্রেজেন্টেশন। তো এই আকারে প্রকাশ করে আমাদের লাভ কি, আমাদের বেনিফিট কি, আমরা এই আকারে কেন প্রকাশ করব? মাই ডিয়ার স্টুডেন্ট, এই আকারে প্রকাশ করার পরে এটা আমাদের কিছু অ্যাপ্লিকেশন আছে। কোনো একটা পজিটিভ ইন্টিজারকে ক্যানোনিক্যাল ফর্মে অথবা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আমরা কিছু অঙ্ক করতে পারবো। সেজন্য আমাদের কিছু সেই অঙ্ক প্রবলেম করার আগে আমাদের কিছু ডেফিনিশন জানা লাগবে। তো সেই যেমন ধরো আমরা এটা যদি জানি, কে যদি এভাবে প্রকাশ করি, আমরা সামনে টাউ এন, সিগমা এন এবং ফাই এন কিভাবে আমরা বের করতে পারবো সেটা আমরা এই জানবো সামনে। আর এগুলো কি, টাউ এন, ফাই এন, সিগমা এন, এগুলো কি এবং সাথে সাথে এগুলোর সাথে রিলেটেড কি কি ডেফিনেশন আছে সেগুলো চলো আমরা একটু এক নজরে দেখে নিই। কিছু ডেফিনেশন আমরা শিখবো, তোমাদের খাতা কলম থাকলে এগুলো অবশ্যই কালেক্ট করে নিবে, এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। প্রাইম নাম্বার, তোমরা এটা ছোটকাল থেকে জেনে আসছো যে প্রাইম নাম্বার হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার যেটা 1 থেকে বড়। কি হবে? 1 থেকে বড় হবে এবং সেটার ডিভাইজার হবে 1 এবং সে নিজে। যেমন ধরো 2 এর ডিভাইজার কি কি? 1 আর সে নিজে। 17 কে অন্য কোনো কিছু দ্বারা ভাগ যায় না। কি কি দ্বারা ভাগ যায়? 1 দ্বারা ভাগ যায় এবং 70 দ্বারা ভাগ যায়। তাহলে যে কোনো মৌলিক সংখ্যারই বা যে কোনো প্রাইম নাম্বারেরই কয়টা ফ্যাক্টর থাকে বা কয়টা ডিভাইজার থাকে? 2টা। ঠিক আছে? অবশ্যই মৌলিক সংখ্যা তোমার কি হতে হবে? 1 থেকে বড় হতে হবে এবং পজিটিভ ইন্টিজার হতে হবে। এটা ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে, তোমরা অনেক সময় এই কনফিউশন তৈরি করো এই 1 নিয়ে। আশা করি এগুলো তোমরা ভালো মতো বোঝার চেষ্টা করবে। 2 3 5 7 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। কম্পোজিট নাম্বার কাকে বলবো? যেটা মৌলিক সংখ্যা হবে না সেটাই কম্পোজিট নাম্বার। যেমন ধরো 6, 10, 12 এগুলো মৌলিক সংখ্যা না, যেটা মৌলিক সংখ্যা হবে না সেটাই কম্পোজিট নাম্বার। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, টুইন প্রাইম নাম্বার কাকে বলে? টুইন প্রাইম নাম্বার হচ্ছে যদি কোনো দুইটা প্রাইম নাম্বারের ডিফারেন্স 2 হয়। যদি কোনো দুইটা প্রাইম নাম্বারের ডিফারেন্স 2 হয়, এখানে দেখো 2 প্রাইম নাম্বারস আর কল্ড টুইন প্রাইম ইফ দেয়ার ডিফারেন্স। তার মানে আমরা কয়টা প্রাইম নাম্বার নিচ্ছি? দুইটা প্রাইম নাম্বার নিচ্ছি। যেমন ধরো 3 এবং 5, এই দুইটার ডিফারেন্স কত? 2। 5 এবং 7, এটা ডিফারেন্স কত? 2। তাহলে এগুলো হচ্ছে টুইন প্রাইম নাম্বার। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, 3 5, 5 7, 11 13, এগুলো হচ্ছে টুইন প্রাইম নাম্বার। এগুলো শিখবে। কো প্রাইম বা রিলেটিভলি প্রাইম কি? গত ক্লাসে আমরা জিসিডি নিয়ে আলোচনা করেছি। দুইটি নাম্বার, এখানে একটু খেয়াল করো, এই টুইন প্রাইম নাম্বারে কিন্তু নাম্বার যে দুইটা আমরা নিচ্ছি সেটা কিন্তু অবশ্যই প্রাইম হতে হবে। এই যে 2 প্রাইম নাম্বারস। কিন্তু আমি যখন কো প্রাইম বলবো বা রিলেটিভলি প্রাইম বলবো তখন কিন্তু আমি শুধু 2 নাম্বারস বলবো, নট নেসেসারিলি 2 প্রাইম নাম্বারস। অর্থাৎ আমি যে দুইটা নাম্বার নিচ্ছি ওই দুইটা নাম্বার মৌলিক সংখ্যা হতে পারে, নাও হতে পারে। তোমাকে শুধু বলতে হবে 2 নাম্বারস।
তো দুইটা নাম্বারের যদি জিসিডি মানে গসাগু যদি 1 হয়, তাহলে ওই দুইটা নাম্বারকে বলা হবে কো প্রাইম বা রিলেটিভলি প্রাইম বা সহমৌলিক। যেমন ধরো 3, 5, এখানে দুইটাই মৌলিক সংখ্যা, ফাইন, জিসিডি কত হচ্ছে 1, তাহলে 3 এবং 5 কে কি বলা হচ্ছে কো প্রাইম বা রিলেটিভলি প্রাইম। আবার 10, 11 দেখো, 10 কিন্তু প্রাইম নাম্বার না, কিন্তু 10 এবং 11 এর জিসিডি কিন্তু 1, সো এখানে 10 এবং 11 হচ্ছে কো প্রাইম। কাজেই কো প্রাইম এবং রিলেটিভলি প্রাইমের কথা যখন তোমাদেরকে বলা হবে, সেখানে দুইটা নাম্বার এই প্রাইম নাম্বার হতে পারে, নাও হতে পারে, অথবা একটা প্রাইম হতে পারে, অন্য আরেকটা কম্পোজিট নাম্বার হতে পারে। এই বিষয়গুলো খেয়াল রাখবে। আচ্ছা, এরপরে আমরা দেখি মার্সিনি প্রাইম নাম্বার। মার্সিনি প্রাইম নাম্বার বা এটা অনেক সময় মার্সিনি নাম্বারও বলা হয়। প্রথমে মনে রাখতে হবে মার্সিনি নাম্বার হচ্ছে একটা প্রাইম নাম্বার, অথবা মার্সিনি প্রাইম নাম্বার হচ্ছে কি, এটাও মার্সিনি প্রাইম নাম্বার ইজ একটা প্রাইম নাম্বার। এটার ফর্মটা কি, 2 টু দি পাওয়ার p মাইনাস 1, 2 টু দি পাওয়ার p মাইনাস 1। তো p প্রাইম নাম্বার স্টার্ট ফ্রম 2, তাহলে আমরা ফার্স্ট প্রাইম হচ্ছে 2, পরবর্তী প্রাইম হচ্ছে 3, তার পরবর্তী প্রাইম হচ্ছে 5, তার পরবর্তী প্রাইম হচ্ছে 7। তো এই মার্সিনি নাম্বারকে আমরা কি দ্বারা প্রকাশ করব, এমপি। তাহলে আমরা কিন্তু পি এর মান 1 বসাতে পারছি না, তাহলে আমরা m1 লিখতে পারবো না। পি শুরু হচ্ছে কত দিয়ে, 2 থেকে, তাহলে আমরা কি লিখতে পারবো, প্রথমটা হচ্ছে ফার্স্ট মার্সিনি নাম্বার ইজ m2, সেকেন্ড মার্সিনি নাম্বার ইজ m3, এরপরে হচ্ছে থার্ড হচ্ছে m5, ফোর্থ হচ্ছে m7, 7 এর পরে তোমার প্রাইম নাম্বার কত, 11, তাহলে ফিফথ মার্সিনি নাম্বার হচ্ছে 11। তো দেখো ফার্স্ট 5 মার্সিনি নাম্বারস আর এই যে p is equal to 2, p is equal to 3, p is equal to 5, p is equal to 7, p is equal to 11। p is equal to 2 বসাবো কোথায়, এই যে আমাদের যে ফর্ম আছে 2 টু দি পাওয়ার p মাইনাস 1, এখানে বসালে আমরা এই যে যেহেতু এটাকে এমপি দ্বারা প্রকাশ করা হচ্ছে, তাই p এর জায়গায় আমরা কি বসাবো, 2 বসাবো। m2 is equal to কত হয়, 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1, এই যে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1, সরি এখানে কত হবে, 3 হবে, এটা ঠিক করো, 3 হবে। ফার্স্ট মার্সিনি প্রাইম নাম্বার ইজ 3, এই যে এখানে p এর জায়গায় যদি আমরা 2 বসাই, তাহলে কত আসে, 2 ইন্টু 2 4 মাইনাস 1 3 হবে। এরপরে p এর জায়গায় যদি আমরা 3 বসাই কত হয়, 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 7 হয়। যদি 5 বসাই কত হয়, 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 ইজ ইকুয়াল টু হয় 31। এইভাবে আমরা 5টা মার্সিনি নাম্বার বের করেছি, এবং এখানে এই মান বসানোর পরে আমরা যে নাম্বারগুলো পাচ্ছি, এখানে তো আমরা এই যে p is equal to 2 3 5 এগুলো তো প্রাইম সংখ্যাই, এবং মার্সিনি নাম্বার m2 একটা মার্সিনি নাম্বার, ফার্স্ট m3 একটা মার্সিনি নাম্বার, সেকেন্ড m5 একটা মার্সিনি নাম্বার, m7 একটা মার্সিনি নাম্বার, m11 একটা মার্সিনি নাম্বার, এবং এই সবই হচ্ছে প্রাইম নাম্বার। এই p এর এই মানগুলো প্রাইম, এবং মান বসিয়ে আমরা যে মার্সিনি নাম্বারগুলো পাচ্ছি সেটাও কি প্রাইম। সেজন্য বলা হচ্ছে যে এ মার্সিনি প্রাইম নাম্বার, অথবা অনলি মার্সিনি নাম্বারও বলা থাকতে পারে, ইজ এ প্রাইম নাম্বার। এই যে এখানে দেখো, এখানে 3 হবে, 3 7 31 127, এগুলো হচ্ছে সবই মার্সিনি প্রাইম নাম্বার। ওকে, আচ্ছা, ফার্মেট নাম্বার কি, আহ, যে নাম্বারকে 2 টু দি পাওয়ার n প্লাস 1 আকারে লেখা যায়, সেটা হচ্ছে ফার্মেট নাম্বার। তো এখানে n এর মান স্টার্ট ফ্রম 0, এটা একটু মনে রাখবে, n is equal to 0 1 2 3। n এর মান যদি আমরা 0 বসাই, ফার্মেট নাম্বারকে fn দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা ফার্স্ট ফার্মেট নাম্বার যদি f0 হয়, তাহলে আমরা কত পাচ্ছি বলো, 2 টু দি পাওয়ার 0 প্লাস 1, এটা কত হচ্ছে, 3 হচ্ছে। ফার্স্ট ফার্মেট নাম্বার ইজ 3, সেকেন্ড ফার্মেট নাম্বার ইজ 5, তারপরে 7 2 5 7 6 5 5 3 7। এগুলো তোমাদের ফরটন থাকতে পারে, ম্যাথমেটিকেও থাকতে পারে ফার্মেট নাম্বার বের করা। আচ্ছা, এখন আমরা আসি আমাদের মেইন যে আলোচনা, যে টাউ এন কে তুমি ডিএন বা গামা এন দ্বারাও প্রকাশ করতে পারো। টাউ এন, সিগমা এন, ফাই এন, এগুলো কি, এগুলো আমরা একটু জেনে নেই,
পরে আমরা এগুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। এগুলো থেকে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের ভাইভা জিজ্ঞেস করা হয় এবং পরীক্ষায় এই টাইপের অঙ্ক তোমাদের থাকে, কাজে এটাকে অনেক গুরুত্ব দিয়ে শিখতে হবে। ঠিক আছে, তো আসো আমরা সংখ্যাগুলো জেনে নেই। টাউ এন হচ্ছে কোন একটা সংখ্যার যতগুলো ডিভাইজার হবে তার সংখ্যাটা, এবং সিগমা এন হচ্ছে যে ডিভাইজার গুলো আছে তার যোগফল। আর ফাই এনটা একটু ব্যাখ্যা করতে হবে, সেটা আমি পরে আলোচনা আসতেছি। তো টাউ এন বা ডিএন বা সিগমা এন কি, এটা দ্বারা বোঝায় এন এর কয়টা ডিভাইজার আছে। এন এর কয়টা ডিভাইজার আছে, যেমন ধরো 6 এর ডিভাইজার কি কি, 1 2 3 6, চারটা। তাহলে টাউ 6 হবে 4, হচ্ছে ডিভাইজারের সংখ্যা বা ফ্যাক্টরের সংখ্যা। আর সিগম্যান দ্বারা কি বোঝায়, সিগম্যান দ্বারা বোঝায় এই ডিভাইজার গুলোর বা ফ্যাক্টর গুলোর যোগফল। যেমন এখানে 1 + 2 + 3 + 6 ইকুয়াল টু কত হয়, 12 হয়। আচ্ছা, এরপরে আসো ফাই এন। ফাই এনটাকে কি বলা হয়, ফাই এনটাকে অয়লার ফাই ফাংশনও বলা হয়। ফাই এনটা কি, ফাই এনটা যে অঙ্ক করলে বোঝা যাবে। আপাতত সংজ্ঞা হচ্ছে ফাই এন ইজ এ প্লাস ভ্যালু ইন্টিজার লেস দেন অর ইকুয়াল টু এন বাট রিলেটিভলি প্রাইম টু এন। এখানে অনেকগুলো কন্ডিশন আছে, দুইটা জিনিস মনে রাখবে। ফাই এন হচ্ছে একটা, এটা রেজাল্ট হবে একটা পূর্ণ সংখ্যা, সোজা কথা। এবং সেই রেজাল্টটা কিভাবে আসবে, দুইটা কন্ডিশনের মাধ্যমে আসবে। যে লেস দেন means number of plus value integers less than or equal to n but relatively prime to n। n থেকে ছোট যে সংখ্যাগুলো আছে তার সাথে n এর, n থেকে ছোট যেমন 1 2 3 4 5 ডট ডট n, 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো n এর সাথে কয়টা কোপ্রাইম তার সংখ্যাই হচ্ছে অয়লার ফাই ফাংশন। সেটা আমরা আসবো একটু পরে। এটার অল্টারনেটিভ একটা ডেফিনেশন আছে, সেই একই জিনিস যে এ যদি একটা সেট হয় সেটা আমরা 1 থেকে n পর্যন্ত লিখলাম, আর বি হচ্ছে অপর আরেকটা সেট, যেটাকে আমি x দ্বারা প্রকাশ করতেছি। x হচ্ছে এর উপাদান, এবং এই এর উপাদানগুলোর সাথে এর যে উপাদানগুলো আছে 1 2 3 ডট ডট n, এই উপাদানগুলোর সাথে আলাদা আলাদা ভাবে এই n এর সহিত কয়টা কোপ্রাইম তার মোট সংখ্যাই হচ্ছে, এই যে তার মোট সংখ্যা। n দ্বারা কি বোঝায়, যে বি সেটে আমাদের কয়টা এলিমেন্ট আছে তার সেই সংখ্যাটাকে আমরা ফাই n বলতেছি বা অয়লার ফাই ফাংশন বলতেছি। এটা আমি পরে আর ডিটেলস বলবো, এর সংজ্ঞা থেকে বোঝার কথা না, এটা আমরা পরে একটু আলোচনা করব। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আগে সংজ্ঞাগুলো শিখে নেই। পারফেক্ট নাম্বার কাকে বলে, পারফেক্ট নাম্বার সিগমা এন তো পরিচয় দিলাম, যে সাম অফ ডিভাইজার্স অফ এন, ডিভাইজার গুলোর যোগফল হচ্ছে ফাই এন। সেই সংখ্যা যদি টুয়াইস এন এর সমান হয় তাহলে সেটা হবে কি, পারফেক্ট নাম্বার। এটা দিয়ে অঙ্ক আসে যে শো দ্যাট কোন একটা নাম্বার তোমাকে দিয়ে দিবে, শো দ্যাট দিস ইজ এ পারফেক্ট নাম্বার, সেটা আমরা সামনে করব। ট্রান্সেন্ডেন্টাল পারফেক্ট নাম্বার, ট্রান্সেন্ডেন্টাল পারফেক্ট নাম্বার বা তুরীয় যোগসিদ্ধ সংখ্যা, এটাও আমাদের অঙ্ক আসে, সেটা আমরা শিখব। আমরা আপাতত সংজ্ঞার জন্য এই কন্ডিশনটা আমরা মনে রাখি। এটা সূত্র হিসেবে মনে রাখতে হবে, সংজ্ঞায় আসলে এখানে সূত্র, যে আমি যদি পারফেক্ট নাম্বার কখন হয়, সিগমা এন ইজ ইকুয়াল টু টুয়াইস এন হলে পারফেক্ট নাম্বার হয়। আর ট্রান্সেন্ডেন্টাল পারফেক্ট নাম্বার কখন হয়, সিগমা এন ইজ ইকুয়াল টু টুয়াইস এন। এগুলো আমাদের শিখতে হবে। এমিকেবল পেয়ার কাকে বলে, বা সুহৃদ যুগল, এটা যদি বাংলা বলি আমি কি, সুহৃদ যুগল। তাহলে যুগলের কথা যেহেতু বলা আছে, তাহলে আমাদের দুইটা সংখ্যা লাগবে। সেই দুইটা সংখ্যা কি কি, এম এবং এন। অবশ্যই কি এন। মনে রাখবে এই চ্যাপ্টারে আমাদের মৌলিক ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রেই যে আমরা যে সংখ্যাগুলো নিব সেগুলো হচ্ছে সবই ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তাহলে এখানে আমরা এমিকেবল পেয়ার দুইটা সংখ্যা নিয়ে আলোচনা করতেছি, দুইটা সংখ্যা লাগবে, সেই দুইটা সংখ্যা যদি এম এন হয় তাহলে সেটাকে এমিকেবল পেয়ার বলা হবে, যদি এই কন্ডিশনটা আমাদের ফুলফিল করে। সিগমা এম ইজ ইকুয়াল টু সিগমা এন ইজ ইকুয়াল টু এম প্লাস এন। তো চলো আমরা একটু দেখে নেই আমাদের আজকের আলোচনার যে মেইন বিষয়, যে টাউ এন, সিগমা এন, ফাই এন, এই জিনিসগুলো কি এবং এই জিনিসগুলোর সাহায্যে আমরা কিভাবে অঙ্ক করতে পারি। তো আমি তোমাদেরকে কি বলেছিলাম, যে টাউ এনটা কি, সিগমা এনটা কি এবং ফাই এনটা কি।
চলো আমরা একটু দেখে নেই টাউ এনটা কি ছিল। আমরা আরেকটু নোট লিখি, একটু রিভিউ করি আমরা। এগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে, কাজে লাগবে ভাইবা বোর্ডে। এর 4th ইয়ারের কোর্স আছে, মাস্টার্সের কোর্স আছে, এবং 4th ইয়ার এবং মাস্টার্স যেটাই বলো না কেন, এই সবসময় ভাইবা কিন্তু এই ধরনের কোশ্চেনই কিন্তু জিজ্ঞেস করা হয়। আচ্ছা, টাউ এন দ্বারা কি বোঝাচ্ছে? টাউ এন আমাদের কি ছিল? নাম্বার অফ divisors of n, নাম্বার অফ divisors of n। মোট কয়টা ডিভাইজার আছে? নাম্বার অফ divisors of n। সিগমা n কি ছিল? সাম অফ divisors of n। phi n বা অয়লার phi ফাংশন কি ছিল? এটা হচ্ছে একটা প্লাস ভ্যালু ইন্টিজার। phi n is a, this is a plus value integer less than or equal to n, but সাথে সাথে আরেকটা কন্ডিশন আছে, বাট রিলেটিভলি প্রাইম টু n। একটা এক্সাম্পল দিলে এটা বোঝা যাবে, বাট রিলেটিভলি প্রাইম টু n। তো আমরা একটা এক্সাম্পল আলোচনা করি। ধরো n is equal to 6, let n is equal to 6, তাহলে আমরা এখানে কি লিখবো? ডিভাইজার্স। প্রথমে যদি আমি টাউ এন নিয়ে আলোচনা করি, 6 এর ডিভাইজার গুলো কি কি? ডিভাইজার্স অফ 6 আর মানে 6 কে কি কি সংখ্যা দ্বারা ভাগ যায়? 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 6 দিয়ে যায়। তাহলে কয়টা পেলাম? একটা, দুইটা, তিনটা, চারটা ডিভাইজার। তাহলে টাউ 6 এটা দ্বারা কি বোঝায়? ডিভাইজার্স নাম্বার অফ divisors of 6 is equal to কত? 4। চারটা সংখ্যা, চারটা ডিভাইজার। আচ্ছা, সিগমেন্ট কি? সিগমেন্ট হচ্ছে সিগমেন্টের কি ছিল? সাম অফ ডিভাইজার্স অফ 6। এখানে n এর বদলে আমরা কি লিখবো? 6 লিখবো। তাহলে সাম অফ ডিভাইজার্স অফ 6 বা ফ্যাক্টরস অফ 6, এখানে যে ফ্যাক্টর গুলো আছে তাদের যোগফল কত? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 6 ইজ ইকুয়াল টু 6 3 9 12। আচ্ছা, এবার আসো আমরা 5 6 শিখি। 5 6টা কি? 5 6টা কি ছিল? n is equal to 6 আর ডিভাইজার গুলো কি কি? ডিভাইজার্স হচ্ছে 1 2 3 6। 5 6 দ্বারা আমরা কি বুঝবো? প্লাস ভ্যালু ইন্টিজার লেস দেন or equal to n, but relatively prime to n। n এর বদলে আমরা এখানে কি লিখবো? 6। n এর বদলে আমরা কি লিখবো? 6। আচ্ছা, তো এখানে আসো লেস দেন অর ইকুয়াল টু 6, সিক্স অথবা তার চেয়ে ছোট সংখ্যাগুলো কি কি? 1 2 3 4 5 6। কি বলেছে? লেস দেন অর ইকুয়াল টু 6 মানে 6 থেকে ছোট অথবা 6 সমান। তো লিখলাম আমরা 1 2 3 4 5 6। সেগুলো কার সাথে রিলেটিভলি প্রাইম? 6 এর সাথে। অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত আমাদের যে নাম্বারগুলো আছে
1 থেকে 6 পর্যন্ত নাম্বারগুলো 6 এর সাথে কি হবে, কো প্রাইম। আসো দেখি কিভাবে কো প্রাইম হয়। আমাদের জিসিডি বের করতে হবে। কি বের করতে হবে, জিসিডি কয়টার 1 সেটাই হচ্ছে আমাদের 5 6 এর মান। তাহলে দেখো প্রত্যেকটার সাথে আমরা কি নিব, 6 এর সাথে জিসিডি করব। যেহেতু প্রত্যেকটা আমরা ফার্স্ট কন্ডিশন কি লিখলাম, লেস দেন অর ইকুয়াল টু 6। পরবর্তীতে কি বলা হচ্ছে, এই প্রত্যেকটা সংখ্যা 6 এর সাথে কি হবে, কোপ্রাইম হবে। তাহলে কোপ্রাইম মানে কি, জিসিডি 1, জিসিডি কে আমরা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি। তাহলে 1 এর সাথে 6 এর জিসিডি বের করতে হবে, 2 এর সাথে 6 এর জিসিডি বের করতে হবে, 3 এর সাথে 6 এর জিসিডি বের করতে হবে, 4 এর সাথে 6 এর জিসিডি বের করতে হবে, 5 এর সাথে 6 এর জিসিডি এবং 6 এর সাথে 6 এর জিসিডি বের করতে হবে। 1 এর সাথে 6 এর জিসিডি হচ্ছে গসাগু হচ্ছে 1, 2 এবং 6 এর জিসিডি হচ্ছে 2, 3 6 এর জিসিডি হচ্ছে 3, 4 6 এর জিসিডি হচ্ছে 2, 5 6 এর জিসিডি হচ্ছে 1, 6 এবং 6 এর জিসিডি হচ্ছে 6। তাহলে আমরা এই এই 6 অথবা তার চেয়ে ছোট সংখ্যাগুলো 6 এর সহিত কোপ্রাইম বা সহমূলিক, তার সংখ্যা কয়টা। এখানে দেখো এই এই যে একটা জিসিডি 1, এই যে একটা জিসিডি 1, তাহলে মোট টোটাল জিসিডি 1 তার সংখ্যা কয়টা, 2টা। সো 5 6 ইজ ইকুয়াল টু 2। এখন 6 তো ছোট সংখ্যা, ছোট সংখ্যার ক্ষেত্রে আমরা এইভাবে ম্যানুয়ালি বের করতেছি 1 2 3 4 5 6 এ। কিন্তু তোমার যদি 28 হয়, তোমার যদি 72 হয়, তোমার যদি 2 3 3 5 6 হয়, তখন কি 1 থেকে ওই পর্যন্ত আমাদের লেখা সম্ভব না, সম্ভব না। তখন আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। তো আবার আবার দেখো, যদি n is equal to 28 হয়, 28 এর ডিভাইজার গুলো কি কি, ডিভাইজার্স অফ 28 আর কি কি বলো, 1 2 4 7 14 28। তাহলে আমাকে বলো টাউ 28 এটা দ্বারা কি বোঝায়, নাম্বার অফ ডিভাইজার্স অফ 28 কয়টি, 1 2 3 4 5 6, কয়টি পেলাম, 6টি। আর সিগমা 28 কত, এগুলো যোগফল। এটা কি, সাম অফ ডিভাইজার্স অফ 28, ডিভাইজার গুলো যোগ করো, 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 7 প্লাস 14 প্লাস 28, এটা যোগ করলে কত হয়, 3 7 7 56। এখন যদি তোমাকে 5 6 বের করতে বলে, সরি 5 28 বের করতে বলে, আগের মতো তাহলে আমরা কি করব, যে প্রথমে আমরা কি করব, 1 2 3 4 5 ডট ডট ডট, এভাবে কোন পর্যন্ত লিখবো, 28 পর্যন্ত লিখবো। 28 লেস দেন অর ইকুয়াল টু 28 মানে 1 থেকে 28 পর্যন্ত আগে লিখবো। লেখার পরে এই প্রত্যেকটা সংখ্যার সাথে 28 এর জিসিডি কত হয়, প্রত্যেকটা সংখ্যার সাথে জিসিডি কত হয় সেটা আমরা বের করব। তো এতগুলো তো এখানে আমাদের পক্ষে বের করা সম্ভব না, আমি জাস্ট নিয়মটা বলতেছি। এই যে এভাবে নিয়ম, এই 28 এর সাথে আমরা জিসিডি বের করব, তো এখানে যতগুলোতে 1 আসবে, ধরো এখানে 5টা 1 হলো, কথার কথা, এই 1 থেকে 28 পর্যন্ত সংখ্যাগুলি প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে 28 এর সাথে জিসিডি হয়, ধরো তার সংখ্যা 5 অথবা 6, তাহলে 528 এর রেজাল্ট কি হবে, হয় 5 হবে না হয় 6 হবে। তো এগুলো আমরা দেখবো, এত বড় সংখ্যা তো এখানে আলোচনা করা সম্ভব না। তার উপর আবার সংখ্যা যদি এরকম বড় হয়, ধরো 14553 1800 1272 ইটিসি, এত বড় বড় সংখ্যা যদি হয়, তাহলে তো এভাবে ম্যানুয়ালি করা যাবে না, তখন আমাদের কি লাগবে, সূত্র লাগবে। ঠিক আছে,
আচ্ছা, তো তার আগে এই বড় অঙ্কের সূত্র লেখার আগে আমরা আরো একটা জিনিস একটু জিজ্ঞেস করে একটু জেনে নেই, ওটা ভাইবা বোর্ডে তোমাদের আসে। ধরো আমাদের টাউ এন, সিগমা এন বা ফাই এন, ইফ এন ইজ প্রাইম, ইফ এন ইজ প্রাইম, সে পি, সেই পি প্রাইমটাকে আমরা কি ধরে নিলাম, পি ধরে নিলাম, তাহলে এগুলোর মান কি হবে? অর্থাৎ টাউ পি ইজ ইকুয়াল টু কত, সিগমা পি ইজ ইকুয়াল টু কত, এটা নোট লিখো, ভাইবার জন্য এটা ইম্পর্টেন্ট, ফোর্থ ইয়ারের ভাইবার জন্য। সিগমা পি কত এবং ফাই পি কত। তো তার আগে আমরা জেনে নিই, ধরো পি মৌলিক সংখ্যা, পি হচ্ছে 2, পি যদি 2 হয় তাহলে এটা ডিভাইজার গুলো কি কি, 1 আর 2। পি যদি 7 হয় এটা ডিভাইজার গুলো কি কি, 1 আর 7। পি যদি আহ কি বলে 17 হয় এটার ডিভাইজার গুলো কি কি, 1 আর 17। হ্যাঁ, তো এখন তাহলে টাউ 2 কত, কয়টা ডিভাইজার, একটা দুইটা। মনে রাখবে একটা মৌলিক সংখ্যা দুইটা ডিভাইজার, কি কি, 1 আর ওই সংখ্যা, ঠিক আছে। পি এর ডিভাইজার কয়টা, ডিভাইজার অফ পি 1 আর পি। তাহলে এই যে টাউ, যে কোনো মৌলিক সংখ্যা দেয়া থাকুক না কেন সবসময় ডিভাইজার দুইটা, টাউ 2, টাউ দুইটা, 1 আর 2 দুইটা ডিভাইজার, টাউ 7, টাউ দুইটা ডিভাইজার, 1 আর 7, এবং টাউ 17, টাউ ডিভাইজার কয়টা, দুইটা, একটা দুইটা। অর্থাৎ তাহলে টাউ পি আমরা কত পাচ্ছি, টাউ পি আমরা পাচ্ছি এই যে 1 একটা ডিভাইজার, পি একটা ডিভাইজার, তাহলে টাউ পি হচ্ছে 2। তো এবার আসো সিগমা পি কত, তার আগে সিগমা 2 বের করো, এর যোগ করো, 1 আর 2 কত হয়, 3 হয়। সিগমা 7 কত হয়, ডিভাইজার গুলোর যোগফল 1 প্লাস 7, 1 প্লাস 7, এখানে কত হবে, সিগমা 17 কত হবে বলো, 1 আছে আর 17 আছে, যোগ করো, 1 প্লাস 17 ইজ ইকুয়াল টু 18। তাহলে আমাকে বলো সিগমা পি কত হওয়া উচিত, দুইটার যোগফল পি প্লাস 1 বা 1 প্লাস পি, এটা মনে রাখবে। এখন আসো আমরা ফাই 7 বের করতে চাই, পরের পৃষ্ঠায় চাই। 7 আমরা কিভাবে বের করব, সেখান থেকে আমরা 5p কত সেটা বের করব, 5p কত সেটা বের করব। 7 কিভাবে করব আমরা, 7 অথবা তার চেয়ে ছোট নাম্বার, তাহলে 1 থেকে 7 পর্যন্ত লিখতে হবে, 1 2 3 4 5 6 7। এর প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে 7 এর সহিত জিসিডি বের করতে হবে। 2 এর সাথে 7, 3 এর সাথে 7, 4 এর সাথে 7, 5 এর সাথে 7, 6 এর সাথে 7, 7 এর সাথে 7, 1 এবং 7 তো নিজেই মৌলিক সংখ্যা, কাজে এটা 1 থেকে শুরু করে 6 পর্যন্ত তার প্রত্যেকটা জিসিডি 1 হবে। 1 এর সাথে এটা 7 জিসিডি 1, 2 7 1, 3 7 1, 4 7 1, 5 7 1, 6 শুধু শেষেরটা, যেহেতু দুইটা সংখ্যা সেম, শুধু শেষেরটা কি হবে, ওই সংখ্যাটাই হবে। যদি এরকম 17 আসতো তাহলে কি হতো, 1 2 3, আমরা কোন পর্যন্ত লিখতাম, 17 পর্যন্ত লিখতাম। 1 এর সাথে 17 জিসিডি, 2 এর সাথে 17 এর জিসিডি, 3 এর সাথে 17 এর জিসিডি, এবং ফাইনালি 17 এর সাথে 17 এর জিসিডি। তো এগুলো প্রত্যেকটাই কি হবে, 1 হবে, এবং সর্বশেষেরটা কি হবে, 17 হবে। তো এখানে কয়টা সংখ্যা, 16টা। তাহলে দেখা যাচ্ছে যদি 7 হয় তাহলে আমাদের ফাইভ 7 মানে কি, জিসিডির সংখ্যা কয়টা এখানে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, সবসময় একটা কম হবে। এখানে কয়টা হবে, 16টা হবে।
ফাই 17 কয়টা? 16টা। তাহলে আমরা জেনারেলাইজেশন করি, তাহলে ফাই পি কত হবে? ফাই পি হবে তার চেয়ে একটা কম। শুধু শেষেরটা হবে না, 1 থেকে পি পর্যন্ত সংখ্যাগুলো পি এর সাথে সহমৌলিক কয়টা হবে? একটা কম হবে। আর শেষেরটা জিসিডি কত হবে? শেষেরটা জিসিডি হবে পি, তার আগ পর্যন্ত হবে পি মাইনাস 1। তাহলে ফাইনালি আমরা কি কি পেলাম? ফাইনালি আমরা পেলাম যে টাউ টাউ পি ইজ ইকুয়াল টু অলওয়েজ টু সিগমা পি ইজ ইকুয়াল টু পি প্লাস 1 ফেজারগুলোর যোগফল, এবং ফাই পি ইজ ইকুয়াল টু পি মাইনাস 1। তাহলে তোমাকে যদি টাউ 17 বের করতে বলে, এটা সবসময় 2। যদি টাউ সিগমা 17 বের করতে বলে, তাহলে এটা হবে 17 প্লাস 1 18। তোমাকে যদি ফাই 17 বের করতে বলে, এটা হবে 16। তোমাকে যদি বলে টাউ 31 একটা প্রাইম নাম্বার, এটা কত হবে? 1 আর 31 ডিভাইজার দুইটা, তাহলে এটা 2 হবে। সিগমা 31 কত হবে? 1 প্লাস 31 ইজ ইকুয়াল টু 32, এই যে এখানে। আর ফাই 31 কত হবে? ফাই 31 হবে 30, একটা কম হবে। ঠিক আছে? তো আমরা তো n is equal to 6 নিয়ে আলোচনা করলাম, 28 নিয়ে আলোচনা করলাম, স্মল নাম্বার ছিল। এখন যদি তোমার নাম্বারগুলো বড় হয়, যেমন ধরো 1200 হয়, 1800 হয়, তখন তো আমাদের এভাবে করা সম্ভব না। তখন আমাদের কি লাগবে? ফর্মুলা লাগবে। তো আমরা জেনে নিই যে আমরা আসলে এখন এই আমরা যখন এই টাইপের অঙ্কগুলো করব, এই কি বলে সিগ যা যা এই এটা ডি এন বা টাউ এন, সিগমা এন, ফাই এন অঙ্কগুলো করার জন্য আমাদের কিছু সূত্র লাগবে। সেই সূত্রগুলো আমরা লিখি, এবং সেই সূত্রগুলো লেখার আগে আমাদেরকে স্ট্যান্ডার্ড ফর্ম করে নিতে হবে ওই এনটাকে। ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিকের যে এন আছে, যে আমরা পজিটিভ ইন্টিজার ইউজ করি, সেটাকে আমাদের ক্যানোনিক্যাল ফর্মে নিতে হবে বা স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে পাওয়ার হিসাবে। তো আমরা লিখি স্ট্যান্ডার্ড ফর্ম অথবা ক্যানোনিক্যাল ফর্ম। এটার ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিকের প্রুফ আমি তোমাদের নেক্সট ক্লাসে দেওয়ার চেষ্টা করব। স্ট্যান্ডার্ড ফর্ম অর ক্যানোনিক্যাল ফর্ম অফ fundamental theorem of arithmetic কি সেটা? n is equal to p1 alpha 1, p2 alpha 2, p3 alpha 3, যতগুলো হয় আমাদের 3টা 4টা প্রাইম নাম্বার আসবে, p1 p2 p3 ডট ডট pk alpha k, where p মৌলিক সংখ্যাগুলো কি ডিস্টিংক্ট, মৌলিক সংখ্যাগুলো কি ডিস্টিংক্ট। দেন এটা যদি n কে যদি আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নেই, তাহলে আমাদের সূত্রগুলো কি হবে? ফর্মুলা 1 নাম্বার টাউ n সমান হবে আলফা 1 প্লাস 1। এই যে পাওয়ার গুলো দেখছো, এই পাওয়ার গুলোর সাথে প্রত্যেকটা 1 যোগ করে নাও, পাওয়ার গুলোর সাথে প্রত্যেকটা 1 যোগ করে নাও। আলফা 1 প্লাস 1, আলফা 2 প্লাস 1 ডট 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 আলফা কে প্লাস 1। 2 নাম্বার সিগমা এন। কিভাবে লিখবো মনে রাখার জন্য দেখো, ফার্স্ট প্রাইম নাম্বার কি p1, তো এখানে সবগুলো আগে আমরা লিখি p মাইনাস 1, p মাইনাস 1, আবার লিখি p মাইনাস 1, p মাইনাস 1। যতগুলো মৌলিক সংখ্যা থাকবে, যদি 2টা থাকে 2টা লিখবো, 3টা থাকলে 3টা লিখবো, 4টা থাকলে 4টা লিখবো। p মাইনাস 1, p মাইনাস 1, সবারটা শেষেরটা কি
আবারও p মাইনাস ওয়ান। মনে রাখার জন্য আমি এভাবে লিখছি, ফার্স্ট প্রাইম নাম্বার এখানে ওয়ান দাও, এখানে ওয়ান দাও। সেকেন্ড প্রাইম নাম্বার এখানে টু দাও, এখানে টু দাও। থার্ড প্রাইম নাম্বার এখানে থ্রি দাও, এখানে থ্রি দাও। মৌলিক সংখ্যা যদি 4টা হয় তাহলে 4 পর্যন্ত লাস্ট, যদি 5টা হয় 5 পর্যন্ত লাস্ট, যদি 10টা হয় 10 পর্যন্ত লাস্ট। তাহলে আমাদের এখানে লাস্ট কি আছে? পি কে, পি কে। এখন পাওয়ার কত আছে? আলফা 1। এটার সাথে 1 যোগ করে দাও, এই যে এটার মতো। এটার সাথে 1 যোগ করে দাও প্রত্যেকটার সাথে। আলফা 1 প্লাস 1। এখানে পাওয়ার কত আছে? আলফা 2, 1 যোগ করে দাও। আলফা 2 প্লাস 1। এখানে কত আছে? আলফা 3। আলফা 3 যোগ করে দাও। আলফা 3 প্লাস 1। এখানে পাওয়ার কত আছে? আলফাকে, আলফাকে 1 যোগ করে দাও। এটা হচ্ছে আমাদের কি বলে, সিগমা এন। অনেক সময় সিগমা কে এন চায়, সেটা আমরা লিখতেছি একটু পরে। 4 নম্বরে যাও। ফাই এন কি হবে? ফাই এন হবে এন 1 মাইনাস 1 বাই পি 1, 1 মাইনাস 1 বাই পি 2 ডট 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 1 মাইনাস 1 বাই পি কে। ঠিক আছে? তো সিগমা কে যখন হবে তখন আমরা কি করব দেখো। এখানে যখন কে হবে, এই এই টোটালটা এখানে আমরা লিখব। এটা এখানে লেখার পরে এই এখানে একটা কে দিব, আর এখানে একটা কে দিব। এখানে একটা কে দিব, এখানে একটা কে দিব। কে মানে তোমার এরকম থাকতে পারে, সিগমা 2 এন বা সিগমা 3 এন। তখন কে জায়গায় কি হবে? 2 হবে। যদি 3 থাকে কে জায়গায় কি হবে? 3 হবে। যে সংখ্যাটা নিচে থাকে সেটাই কে জায়গায় হবে। তাহলে এটার ক্ষেত্রে কি দিব? কে। 2 হলে 2, 3 হলে 3। এখানে হচ্ছে কে, জাস্ট কে গুণ করে দিব। ফর্মুলাটা দেখতে জটিল মনে হচ্ছে, কিন্তু অঙ্ক করলে এটা সহজ হয়ে যাবে। এখানে আমরা কে দিব। তো এটা ছোট বড় যে কোনো অঙ্কই করা যাবে এটার সাহায্যে। আমরা যেমন আগে n is equal to 6 দিয়ে আমরা একটু আলোচনা করেছি। এখানে n is equal to 6 দিয়ে করা যাবে, n is equal to 1200 এটার জন্য করা যাবে। তো আসো আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল, তোমাকে যদি বলে যে 5 1 4 5 5 3 সিগমা 1 4 5 5 3, এবং যদি বলে দেয় সিগমা 3 1 4 5 5 3, এটা এভাবে বলতে পারে। অথবা তোমাকে বলতে পারে নাম্বার অফ ডিভাইজার্স অফ 1 4 5 5 3, সাম অফ ডিভাইজার্স অফ 1 4 5 5 3, এগুলো ভাবেও তোমাকে কথায় বলতে পারে। and 5 1 4 5 5 3 আমরা কিভাবে করবো আসলে দেখে নিই। শুরুতেই এটা আমরা ছোট কালের মতো ভেঙে লিখবো 1 4 5 5 3। এটাকে কত দিয়ে যায়? 3। 3 দিয়ে গেলে 4 8 5 1, ক্যালকুলেটর ইউজ করে আমরা করতেছি। 4 8 5 1। এটা যদি 3 দিয়ে যায় 1 6 1 7। এটাকে যদি 3 দিয়ে যায় এটা কত হবে? 5 3 9। 7 দিয়ে গেলে কত হয়? 77। আবার 7 দিয়ে যায় 11। তাহলে আমরা লিখতে পারবো হেয়ার 1 4 5 5 3 is equal to 3 কয়টা আছে বলো? 3টা।
7 কয়টা আছে? 2টা। 11 কয়টা আছে? একটা। তাহলে এই জিনিসটাই আমার হচ্ছে P1 আলফা 1, এটা হচ্ছে P2 আলফা 2, আর এটা হচ্ছে P3 আলফা 3। P3 আলফা 3। তো আমরা এখন এই সূত্রগুলো অ্যাপ্লাই করব। এই যে টাউ এন এর জন্য এটা, সিগমা এন এর জন্য এটা, ফাই এন এর জন্য এটা। টাউ এন এর জন্য আমরা কিভাবে মনে রাখবো? এই এখানে যে পাওয়ার গুলো আছে প্রত্যেকটার সাথে আমরা 1 যোগ করে দিব। পাওয়ার গুলোর সাথে 1 যোগ করব। একটা, দুইটা, আমাদের 3টা এখানে প্রাইম নাম্বার আসছে। তাহলে আমাদের 3টা নিতে হবে, আলফা 1, আলফা 2, আলফা 3, P1, P2, P3। তাহলে আলফা 1 প্লাস 1, আলফা 2 প্লাস 1, আলফা 3 প্লাস 1। চলো আমরা দেখে নেই। অতএব টাউ 1414553 ইজ ইকুয়াল টু, পাওয়ার কত আছে? এটা আলফা 1। তাহলে দেখো 3 প্লাস 1, 2 প্লাস 1, এটার ক্ষেত্রে আলফা 2 প্লাস 1, এটা আলফা 3, এটা কত? আলফা 3। এটা কত হবে? 1 প্লাস 1। তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট কত পাচ্ছি? 24। ব্যাস, এই আমাদের টাউ হয়ে গেল। এখন সিগমা 14553, এটা আমাদের কত হয় দেখি। কিভাবে লিখেছিলাম আমরা? P-1। এখানে কি লিখবো দেখো, সিস্টেমটা কি? এই যে এই মৌলিক সংখ্যাগুলো কি কি? 3, 7, 11। এগুলো আমরা লিখি 3 minus 1, 3 minus 1, 7 minus 1, 7 minus 1, 11 minus 1, 11 minus 1। তো এটা ছিল ফার্স্ট মৌলিক সংখ্যা P1 minus 1, P2 minus 1, P3 minus 1। আচ্ছা, এই প্রথমটা আমি লিখি, এরকম ছিল P1 minus 1, P1 minus 1, এই আলফা 1 প্লাস 1। তো আমি এটা লিখে ফেলছি। এখন পাওয়ারটা লিখবো। এই আলফা 1 প্লাস 1 কত? 1 যোগ করে দাও, 3 প্লাস 1। তাহলে এখানে কত হয়? 3 টু দি পাওয়ার 4। 2 প্লাস 1, আলফা 2 প্লাস 1। তাহলে এখানে এটা কত হবে? এখানে কি হচ্ছে? এটা 3 প্লাস 1 হচ্ছে 4। এখানে 2 প্লাস 1 কত হবে? 3। 11 এর পাওয়ার 1, তাহলে 1 প্লাস 1 কত হচ্ছে? 2। ফাইনালি এটা ক্যালকুলেশন করলে দেখা যাবে যে আমাদের রেজাল্ট আসছে এটা কত? 27360। আর যদি এরকম থাকে সিগমা 3 14553, এখানে মনে রাখবে এই সিগমার নিচে সেই সংখ্যাটাই থাকবে যেগুলো এখানে ফ্যাক্টর আছে, এই যে মৌলিক সংখ্যাগুলো আছে। যেমন এখানে 2 নাই, কাজে এখানে সিগমা 2 থাকবে না। আচ্ছা, এটা কি হয়? এটা আগের মতো করে লিখো। এখানে যা আছে সেটা হুবহু লিখতে হবে। 3 4 minus 1, 3 minus 1। উপরেরটা যা আছে সেটা আমরা সরাসরি লিখবো। 7 minus 1, 11 square minus 1, 11 minus 1। এখন কে জায়গায় কত আছে আমাদের? 3। তাহলে এখানে 3 দাও, এখানে 3 দাও, এখানে 3 দাও, এখানে 3 দাও, ইনটু আকারে 3 দাও, 3 দাও। এটা ক্যালকুলেটরে যে রেজাল্ট আসে। তো আসো এবার 5 টা করি। 5 14553, এটা সূত্র কি? বাইরে ছিল n, আমাদের কত এখানে? 14553। তো লিখি আমরা 14553, 1 minus 1 by 3, 1 minus 1 by 7, 1 minus 1 by 11। এটাও তোমরা ক্যালকুলেটর থেকে বের করে নিবে। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। এখন যদি এটা তো বড় সংখ্যার জন্য আমরা লিখলাম, ছোট সংখ্যা দিয়ে কিন্তু এভাবে করা যায়। আসো আমরা দেখি একটু। এটা তো আমরা একটা প্রসেসে করলাম। এখন যদি n is equal to 6 হয়,
আগেরটার মতো, আগেরটা তো আমরা সূত্র দিয়ে করিনি, আমরা ভেঙে ভেঙে ম্যানুয়ালি করেছি। এখন আমরা এইভাবে করতে চাই। কিভাবে দেখো, if n is equal to 6, 6 মানে কি, 6 is equal to 2 3, 2 3 মানে কি 2 এর পাওয়ার 1, 3 এর পাওয়ার 1। অতএব টাউ 6 আমরা আগে ভেঙে ভেঙে করেছিলাম, এখন দেখো পাওয়ার কত, এটা মানে কি p1 আলফা 1, p2 আলফা 2। তাহলে পাওয়ার গুলোর যোগফল, পাওয়ার এখানে কত, আলফা 1 হচ্ছে 1 এবং আলফা 2 হচ্ছে 1। তাহলে আলফা 1 প্লাস 1 আলফা 2 প্লাস 1, ওই জায়গায় আমরা 4টা ডিভাইজার পেয়েছিলাম, সে 4 আসছে এখন সূত্রের সাহায্যে। সিগমা 6 কত হবে বলো, কিভাবে শিখছি আমরা, 2 minus 1, 2 minus 1, 3 minus 1, 3 minus 1, পাওয়ার কত আছে এখানে 1, 1 এর সাথে 1 যোগ করলে 2, আবার এখানে পাওয়ার কত আছে 1, এখানে কত হয় বলো, 1 এর সাথে 1 যোগ করলে 2 হয়। তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট এটা আসবে 12। আর 5 6 কি হবে, n 1 minus 1 by p1, এখানে p1 হচ্ছে 2 আর p2 হচ্ছে 3, 1 minus 1 by 3, এটা ক্যালকুলেশন করলে কত হয়, 2 এবং 3 এখানে মাইনাস হবে, 2 এবং 3 লসাগু 6 কাটা যাবে, তাহলে কত হয় 2 minus 1, 3 minus 1, আমাদের এটা কত আসছে 2। আচ্ছা, আরো একটা প্রসেস আছে, লেখো অ্যানাদার প্রসেস, সাথে সাথে আমাদের মাল্টিপ্লিকেটিভের সংজ্ঞাটাও হয়ে যাবে। লেখো, প্রথমে আমরা একটা সংজ্ঞা দিয়ে নেই, লেখো মাল্টিপ্লিকেটিভ। আমাদের যে উদ্দেশ্য যে আমরা কিভাবে এই যে টাউ, যে কোনো নাম্বারের টাউ সিগমা 5 বের করতে পারি, সবসময় ফর্মুলা দিয়ে বের করব। আমরা ওই যে ম্যানুয়ালি করেছি এই ছোট সংখ্যার জন্য, জাস্ট বোঝানোর জন্য, কিন্তু তোমরা যখন অঙ্ক করবে তখন ফর্মুলার সাহায্যে করে ফেলবে। আর আমরা যা এখন আলোচনা করতেছি আমাদের উদ্দেশ্য এইটাই, যে এটা আমরা শিখতেছি কিনা। আমি এটা কাজ দিয়ে দিব তোমাদের, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। মাল্টিপ্লিকেটিভ ফাংশন কাকে বলে, মাল্টিপ্লিকেটিভ ফাংশন, if mn is equal to n, আচ্ছা এভাবে লেখো, f is called multiplicative, f is called multiplicative if function of mn, if function of mn is equal to function of m function of n, where mn is equal to 1, mn এর GCD 1 হতে হবে। কি কি মাল্টিপ্লিকেটিভ ফাংশন আছে, টাউ, সিগমা, পাই, এর সবই মাল্টিপ্লিকেটিভ ফাংশন, ইটিসি। আর মাল্টিপ্লিকেটিভ ফাংশনস। আচ্ছা, তো আমরা একটু চেক করি অঙ্কের সাহায্যে। দেখো টাউ 6 যদি আমাদেরকে বের করতে বলে, আমরা এভাবে বের করতে পারি, এটা থার্ড প্রসেস হচ্ছে। থার্ড প্রসেস আমরা এই যে বের করতে পারতেছি 2 into 3, এটাকে কি লেখা যায়, টাউ 2 into টাউ 3, এটার সাথে কম্পেয়ার করো, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তাহলে এখন আমরা তো f এর বদলে কি লিখতেছি, টাউ, তাহলে টাউ 2 টাউ 3, কেন এই কন্ডিশন কি ফুলফিল হচ্ছে দেখো তো, সিন্স
since 2 3 is এর জিসিডি কত 1 is equal to tau 2 কত মনে আছে tau p কত ছিল মৌলিক সংখ্যা 2 সবসময় 2 2 একটা প্রাইম নাম্বার tau 2 কত এটা 2 tau 3 কত 2 এই যে দেখো সেম রেজাল্ট পাচ্ছি মাল্টিপ্লিকেটিভ ফাংশনের সাহায্যে করেও আসো আমরা সিগমাটা দেখে নেই সিগমা মাল্টিপ্লিকেটিভ ফাংশন এটা ভাঙানো যাবে সিগমা যেহেতু আমাদের জানা আছে ভিতরে অবশ্যই তোমাদের মৌলিক সংখ্যা হতে হবে আমরা যে 6 কে ভাঙাচ্ছি এগুলো সবই মৌলিক সংখ্যা আমাদের হতে হবে যেহেতু আমাদের জানা আছে tau p is equal to 2 সেই হিসাবে আমরা এটা করতে পারছি sigma p is equal to p plus 1 এবং phi p is equal to p minus 1 তো দেখো 6 হচ্ছে 2 into 3 2 into 3 is equal to sigma 2 sigma 3 একটু দাঁড়াও ওকে সিগমা 2 কত সিগমা 2 কত 2 plus 1 যেহেতু 2 প্রাইম নাম্বার আর এটা আলাদা আলাদা আমরা কেন করতে পারছি যেহেতু সিগমা মাল্টিপ্লিকেটিভ ফাংশন এবং 2 3 এর জিসিডি কত 1 2 plus 1 3 plus 1 কত আসছে 12 আবার দেখো 5 6 5 6 কত 5 2 into 3 5 2 5 3 5 2 কত হয় 5 2 হবে 2 minus 1 এবং 5 3 হবে 3 minus 1 তাহলে এটা রেজাল্ট আসতেছে কি 2 তো দেখো আমরা এই এগুলো মানে তিনটা নিয়মে আমরা করতে পারলাম আমরা তোমাদের কিছু কাজ দিয়ে দিচ্ছি সেগুলো করবে হোমওয়ার্ক লেখো টাউ 1200 সিগমা 1200 সিগমা 2 1200 ফাই 1200 এভাবে তোমরা 1800 দিয়ে বের করবে 1800 দিয়ে বের করবে 72 দিয়ে বের করবে সবগুলো আইটেম বের করবে তারপরে 53361 এটা দিয়েও বের করবে 6174 এটা দিয়েও বের করবে সবগুলো আইটেম এগুলো করে আমাকে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবে আমি দেখার যদি আমাকে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও সেগুলো আমি দেখার চেষ্টা করব তো আমাদের আগামী নেক্সট উইকে আমরা যা পড়বো এবং সেগুলো রিলেটেড অঙ্ক করব সংখ্যাগুলো আমি আজকে তোমাদেরকে দিয়ে দিয়েছি পারফেক্ট নাম্বার ট্রান্সেন্ডেন্টাল পারফেক্ট নাম্বার এগুলোর সংখ্যা আমরা পড়েছি এবং এমিকেবল পেয়ার এগুলো রিলেটেড আমরা প্রবলেম করব পরীক্ষা আসে প্লাস লিনিয়ার ডিওফান্তিন ইকুয়েশন কি
এবং এটার সাথে রিলেটেড প্রবলেম আমরা আগামী ক্লাসে এটা আলোচনা করব। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আর না, আমরা আজকে প্রায় অনেকক্ষণ তোমাদের সাথে আলোচনা করলাম। এখন তোমাদেরকে আমি যে কাজগুলো দিলাম সেগুলো তোমরা ঠিকঠাক মতো করে প্র্যাকটিস করো। যেহেতু তোমরা ঘরেই বসে আছো, বাইরে যাচ্ছ না, বাইরে যাওয়াটাও ঠিক হবে না। এগুলো প্র্যাকটিস করো, প্রত্যেক টিচারের ক্লাসগুলো ঠিকমতো করো এবং নিজেকে এগিয়ে নিয়ে যাও। সময়কে গুরুত্ব দিতে শিখো, সময়টা যাতে নষ্ট না হয়। যে অঙ্কগুলো দিলাম সেগুলো প্র্যাকটিস করো, সমস্যা হলে আমাকে যোগাযোগ করো। আমি অনেকের সমস্যায় এগুলো সলভ করে দিচ্ছি, ইনশাল্লাহ তোমাদেরকে দিব। তো আজকে এই পর্যন্তই। তোমরা আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। তো আজকে শেষ করছি। খোদা হাফেজ।